দূর থেকে যখন পালতোলা নৌকার দেখা পেলাম তখন লুপ সামলাতে পারলাম না, উঠে পড়লাম নৌকায়। বাতাসের গতিতে ছুটে চলছে নৌকা। কি সারাদিন এই মহিষগুলাকে দেখো? হ্যাঁ এভাবে ঘাস খাওয়াও? হ্যাঁ আমরা দেখলাম একটু আগে মহিষগুলা গোসল করলো নদীতে। হ্যাঁ, নদীতে ঘাস খাওয়াই, ফের নদী নিয়ে গোসল করাই প্রতিদিনই? প্রতিদিন। যেন ৮০ কিংবা ৯০ দশকের কোনো হারানো গ্রাম বাংলা। নরম তুলতুলে ঘাস, সনে ঘেরা বাড়ি, মাথার উপর দিগন্ত জোড়া নীল আকাশ। আপনার হারিয়ে ফেলা গ্রাম বাংলাটাকে মনে করিয়ে দিতেই আজকের এই আয়োজন। উঠোনের এক কোনোয় আওরি ঘর, সামনে গ্রামীণ মেঠো পথ। এগুলা কি সন? বেড়া বানাইতেছেন? এই বেড়াগুলো লাস্টিং করে কেমন? এগুলো তেমন লাস্টিং করে না, ১-১.৫ বছর। ১-১.৫ বছর না? এর কি মাঝখানে শুলাও আছে? ছোলা আছে তারপরে মাঝখানে শুলা, দুই পাশে হচ্ছে আর কি। উপরে এক সাইডে ছোলা, এই এক সনগুলা তো ওই সিজনে কাইটে রাখেন, সাইডে- হ্যাঁ। পরে আবার কাজে লাগান এগুলো। আকাশে তখনও মেঘ, নদে এসেছে নতুন পানি। অপেক্ষা করছি খেয়া নৌকার, যাব ওপারের সমৃদ্ধ জনপদ চর নেওয়াজি। নৌকা ভিড়ল ঘাটে, আমরা ছাড়াও অপেক্ষমান বেশ কিছু যাত্রী। তাদের বেশিরভাগই চরে যাবে জমি দেখতে। শুরুতে বলছিলাম সমৃদ্ধ জনপদ, সেই গল্পটা ধীরে ধীরে বলবো। নৌকা ভিড়েছে ঘাটে বেশ কিছুক্ষণ আগে। কেউ উঠছে নৌকায়, আবার কেউ হাঁটা দিচ্ছে তার গন্তব্যে। ছোট ঘাটটি মুহূর্তেই যেন কর্মচঞ্চল হয়ে উঠল। এদিকে খুব কষ্টে নৌকায় উঠানো হচ্ছে ভুট্টা মাড়াইয়ের যন্ত্র। ওপারের চরে এই ধরনের যন্ত্র নেই, তাই তো কায়েম থেকে একটি যন্ত্র যাবে ওপারের চরে। কত কষ্টের জীবন, যে জীবনে পরতে পরতে লুকিয়ে আছে নানা সংকট। চলতে থাকলো নৌকা। গত কয়েকদিনের বৃষ্টিতে নদে এসেছে নতুন পানি। পানির রঙে পরিবর্তন এসেছে। টলটলে জল এখন হয়েছে ঘোলা। মাথার উপর কালো মেঘ। ব্রহ্মপুত্রের বুকে ছোট্ট এক নৌকায় চেপে যাচ্ছি চর নেওয়াজিতে। সাথে অসংখ্য মানুষ, তাদের গন্তব্য ভিন্ন ভিন্ন। কেউ চর নেওয়াজিতে নেমে যাবে দূরের আরো দুর্গম চরে। দেখতে দেখতে নৌকা এসে ভিড়ল এপারের ঘাটে। ঘাট বলতে অস্থায়ী একটি জায়গা। চরে আসলে নির্দিষ্ট কোনো ঘাট নেই। পানির গতিপথ যখন যেমন, সেখানেই ঘাট হয়ে যায়। সারিবদ্ধভাবে বেঁধে রাখা পালতোলা নৌকা, ব্রহ্মপুত্রের পাড়। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার এক দুর্গম জনপদ। এককালে এই ব্রহ্মপুত্র নদে ছিল নদ ভরা মাছ, ছিল নদীর প্রশস্ততা। কালের বিবর্তনে নদীর প্রশস্ততা কমেছে। পালতোলা নৌকা, নদ ভরা মাছ কিছুই নেই। বহুদিন পর যখন এই ব্রহ্মপুত্রের পাড়ে পালতোলা নৌকা দেখতে পেলাম, তখন সেই ছেলেবেলায় ফিরে গেলাম। ছোটবেলায় এভাবেই পালতোলা নৌকায় করে ঘুরতাম। আহা, সেই জীবন কত সুন্দর ছিল! সেই হারিয়ে ফেলা শৈশব, সেই হারিয়ে ফেলা গ্রাম বাংলাকে নতুন করে দেখছি আজ। সামনে সাইদুর ভাই একটা পালতোলা নৌকা প্রস্তুত করছে। আমরা সেই নৌকায় উঠব। নৌকায় উঠে আমরা ব্রহ্মপুত্র নদে কিছুক্ষণ ঘুরব। ঘাটে বাঁধা ছিল নৌকা। সাইফুল ভাই পাল উঠিয়ে দিল। এদিক থেকে বাতাস বইছে। আমরা যাচ্ছি ওপারের জনপদের দিকে। কি এক সুন্দর সিস্টেম!
পাল তোলা নৌকায় লাগে না বৈঠার কাজ। সামনে পাল উঠানো, আর সেই পালে যখন বাতাস লাগছে সেই বাতাসের যে শক্তি, সেই শক্তি দিয়ে বয়ে যাচ্ছে নৌকা। বহু বছর আগে আমাদের গ্রাম বাংলা ছিল সমৃদ্ধ, নদী ভরা মাছ ছিল, নদীতে ছিল পাল তোলা নৌকা। কালের বিবর্তনে সবই হারিয়ে গেছে। তবে কুড়িগ্রামের এই চর নেওয়াজিতে এসে পাল তোলা নৌকার দেখা পেলাম। দূর থেকে যখন পাল তোলা নৌকার দেখা পেলাম তখন লোভ সামলাতে পারলাম না, উঠে পড়লাম নৌকায়। বাতাসের গতিতে ছুটে চলছে নৌকা, সামনে পাল উঠছে, আর এপাশে বৈঠা ধরে রেখেছে আমাদের সাইফুল ভাই। সত্যি পাল তোলা নৌকার দেখা পেয়ে মনে হলো এক মুহূর্তের জন্য ফিরে গেছি সেই হারানো গ্রাম বাংলায়, হারানো শৈশবে। যে 150 বিঘা জমি আছে এই চর অঞ্চলের মধ্যে, আর এই চরে আছে শিকারপুর চরে আছে, তারপর আপনার তারাবার চরে আছে। এই চরে কি ধরনের ফসলের আবাদ সবচেয়ে বেশি হয়? ভুট্টা বেশি হয়, চিনা হয়, তারপরে আপনার পেঁয়াজের আবাদ হয়, আর এই কাউন হয়, এই ধরনের আবাদ হয়। আপনার জমি জমা কি এখনো নদীতে আছে? এখনো নদীতে আছে। আমরা আপনার সাথে গল্প করতে করতে যেটি শুনলাম যে আপনাদের বাড়ি ঘর আগে ছিল এই নদীর পাড়ে। নদীর পাড়ে। এটা কি নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে গেছে? নদী বাঙালির কবলে পড়ে ভেঙে গেছে। এখন কোথায় আছেন? এখন ওই যে চরনদী দিয়ারা হাই স্কুলের বগলে একটু জায়গা কিনে নিয়ে আবার তো চরে আসবেন? আবার চরে আসবো। এই বন্যার পরেই আসবো। আচ্ছা, এটা তো হচ্ছে ব্রহ্মপুত্রের মেন শাখা। মেন শাখা। এইটাতে এখন কি ধরনের মাছ পাওয়া যায়? এইখানে আপনার সিজনে ইলিশ পাওয়া যায়, আইর মাছ পাওয়া যায়, তারপরে চিংড়ি মাছ পাওয়া যায়, ওই গলদা চিংড়ি নাকি দেশি হ্যাঁ, চিংড়িগুলা? দেশি চিংড়িগুলা। বাতাসে পতপত করে উঠছে পাল। পাল তোলা নৌকা হারিয়ে গেছে আরো বহু আগে, তবে এখনো কিছু কিছু জায়গায় দেখা মিলে পাল তোলা নৌকার। কুড়িগ্রামের এই চর নেওয়াজিতে এসে ঠিক তেমনই এক নৌকার দেখা পেয়েছি। কত সুন্দর আমাদের এই গ্রাম বাংলা। সাইফুল ভাই তার পালতোলা নৌকা নিয়ে আসছে ঘাটের দিকে। আমরা হেঁটে যাচ্ছি নৌকা ঘাটে। কুড়িগ্রামের এই চরাঞ্চলগুলা যে কতটা সুন্দর সেটি স্বচক্ষে না দেখলে কখনোই উপলব্ধি করা যাবে না। আজ থেকে 30-40 বছর আগের যে হারানো গ্রাম বাংলা, সেই হারানো গ্রাম বাংলা খুঁজে পাওয়া যায় কুড়িগ্রামের এই দুর্গম চরাঞ্চলগুলোতে। পালতোলা নৌকা আপনি সর্বশেষ কবে দেখেছেন? পালতোলা নৌকায় আপনি সর্বশেষ কবে উঠেছেন? সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম এক চর নেওয়াজিতে। বিস্তীর্ণ যে জমির মাঝখান দিয়ে হেঁটে চলছি, এটি হচ্ছে বাদামের ক্ষেত। বাদাম হয়ে গেছে, বাদাম ওঠানোর সময়ও হয়ে গেছে। এই যে বাদাম একদম পরিপক্ক বাদাম। এটা মন হিসেবে কত করে আনুমানিক? 1600-1700 টাকা 1600-1700 টাকা মন পোষায়। বসে দা, তারপরে ওই সিজন আসলে আরে বেশি। আচ্ছা আচ্ছা। 2000 নেয়। বিস্তীর্ণ যে জমি, এই পুরোটাই হচ্ছে বাদামের জমি। উপরে মেঘলা আকাশ, নিচে সবুজ বাদামের গাছ। সুন্দর এই প্রকৃতি যেন রূপকথার ছবির মতো সুন্দর। যত দূর চোখ যায় বাদাম, পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। অনেক চাষাবাদ মানে কাটতে পারে না বন্যার জন্য, অনেকগুলো আবার খরার জন্য দেখা যায় হয় না। আবার দেখা যায় যে যারা আছেন আগামীতে এই জমিটা নাও থাকতে পারে, নদী ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্রহ্মপুত্রের এই অংশটাতে ভাঙনের সম্ভাবনাটা অনেক বেশি। অনেক বেশি। এই জমিটা আমরা ছোট থেকে দেখছি, ওঠে 2-1 বছর আবাদ করে খাই, আবার দেখা যায় যে ভেঙে গেছে। এখন যে যাচ্ছে এটা কতদিন আগে? এটা হ্যাঁ 1 বছর হলে যাচ্ছে। 1 বছর। হ্যাঁ 1 বছর। এটা যদি লাস্টিং করে আপনাদের জন্য ভালো। ভালো, হ্যাঁ। আবাদ মৌসুম করতে করতে পারবেন। পারবো। কি লাগাইছেন এবার এখানে? এবারে যে পেঁয়াজ বুনছে, তারপরে যে বড় গাছছে, যে ভুট্টা গাছছে, কিছু ওই পাশে রসুন আছে, আবার কাউন বুনছে। আপনার কেমন জমি জমা এখানে?
আমাদের জমি জমা এখানে 20-30 বিঘার মতো আছে, দুইজন মিলে আর কি 40 বিঘা জমি 40 আছে। বিঘার মতো। হ্যাঁ, আমাদের আপনাদের বংশের জমি জমাই তো এটা? এটা আমাদের বংশের মানে ওই যে আমার আরেক চাচতো ভাই, আমার দাদার ভাইয়ের জমি ওই যে ওইগুলা, আচ্ছা আচ্ছা আর আমার দাদার জমি জমাগুলা এই যে এটা বরাবর একবার ওই নদী পর্যন্ত যাবেন না। আচ্ছা আচ্ছা। এখানে 60 বিঘা জমি আছে আর কি। ভোর দুপুরবেলা মহিষের পাল এসেছে নদে গোসল করতে। ব্রহ্মপুত্র নদ, নদীর এপারের জনপদ চর নেওয়াজি। সকাল থেকে চরের জমিতে ঘাস খাচ্ছিল মহিষগুলো ভোর দুপুরবেলা। এখন শরীরটাকে একটু শান্ত করতে নদে এসেছে মহিষের পাল। মূলত এই পালে মহিষের সংখ্যা 200-রও অধিক। তবে এখানে মহিষ আছে 20টির মতো। বাকি মহিষগুলো চরের অন্য প্রান্তে ঘাস খাচ্ছে। এই পালটাকে নিয়ন্ত্রণ করে 4-5 জন রাখাল, যারা 24 ঘন্টা এই মহিষগুলোর রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত। চরের অন্য প্রান্তে তারা তাঁবু গেড়েছে, সেখানে মহিষগুলোকে নিয়ে তারা রাত্রি যাপন করে। রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই তাদের এই ছোট্ট তাঁবু ঘরে। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই তাঁবু ঘরে থেকে মহিষের পালে যে রাখালেরা থাকে মহিষের পাল রক্ষণাবেক্ষণের কাজে, তাদের সাথে তাদের জীবনচিত্র দেখাতে। অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই জিনিসটি সামনে তুলে নিয়ে আসব। মহিষের গোসল করা শেষ। এখন একে একে মহিষগুলো উঠছে নদ থেকে। মহিষের এত কাছাকাছি থেকে ভিডিও করাটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, কারণ দলছুট মহিষ কখন এসে গুঁতা দেয় তা আসলে আমরা বলতে পারছি না। দেখুন কি সুন্দর একটি দৃশ্য। নদ থেকে একে একে সারিবদ্ধভাবে মহিষ উঠে আসছে, উঠে চলে যাচ্ছে তার বাসার দিকে। বাসা বলতে তার যে তাঁবু ঘর। তবে যাওয়ার আগে চরের তৃণভূমিতে তারা ঘাস খাবে। আমরাও একটু পিছু পিছু যাই। আমাদের সাথে পুরোটা সময় ছিল সাইফুল ভাই। শুরু থেকে সেই নৌকার ওখান থেকে এখান পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা আমরা একসাথে হেঁটেছি। হেঁটে চরের মানুষের কাছাকাছি এসেছি, চরের ফসলি জমির কাছাকাছি, এবং তারপর এলাম মহিষের পালের কাছে। এই যে সামনে মহিষগুলো চলে যাচ্ছে সোজা, আর এই যে মহিষের রক্ষণাবেক্ষণকারী রাখাল ভাই, সেও ছুটছে। এ যেন এক টুকরো নিউজিল্যান্ড। সামনে যতদূর চোখ যায় সবুজ তৃণভূমি, এপাশে মহিষ, পাশে রেখে এলাম গরুর পাল, তার পাশে ছাগল, নানা ধরনের গবাদি পশু ঘাস খাচ্ছে এই বিস্তীর্ণ তৃণভূমিতে। যতদূর চোখ যায় ফসলি মাঠ, সবুজ ঘাস, এক পাশে নদী আর অন্য পাশে সুন্দর বসতি। কি সারাদিন এই মহিষগুলাকে দেখো হ্যাঁ এভাবে ঘাস খাওয়াও? হ্যাঁ আমরা দেখলাম একটু আগে মহিষগুলা গোসল করলো নদীতে। হ্যাঁ, নদীতে ঘাস খাওয়াই, ফের নদী নিয়ে গোসল করাই প্রতিদিনই? প্রতিদিন। বাড়িতে ফিরবা কখন? বাড়িতে ফিরবো 5টার দিক। 5টা। আসছো কয়টার দিকে? আসছি হলো 10টা-11টার দিক। তার মানে সকাল সকাল আসছো, সারাদিন ঘাস খাওয়াবা, আবার নিয়ে যাবা। হ্যাঁ, মহিষ কি নিয়ে যাবো। পানি খায় না সারাদিন? হ্যাঁ, পানি খায়, যে দিনে 2বার নামাই, যে একটা পানি কি সময় নদীতেই নামাইলাম। খা? হ্যাঁ, এখন তো পানি দেখলাম ঘোলা পানি, ওবি খায় সমস্যা হয় না? না। মহিষের কি রোগবালাই একটু কম হয়? হ্যাঁ, কম। কত সুন্দর আমাদের এই গ্রাম বাংলা। উপরে মেঘলা আকাশ আর নিচে সবুজ ঘাস। আমরা যে সবুজ ঘাসগুলো দেখছি এগুলো হচ্ছে বাদামের গাছ। বাদাম সহ আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে এই সবুজ মাঠটিতে। সামনেই অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছে। এক পাশে মহিষ, অন্য পাশে গরু, আর সামনে ছাগল। সবুজের মাঝে এই দৃশ্যটি যে কতটা সুন্দর তা আসলে বলার অপেক্ষা রাখে না। এজন্য কোনো রং তুলিতে আঁকা ছবি যে কোনো নান্দনিক দৃশ্যকে হার মানাবে গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য।
ধান এগুলা কোথায় হয়েছে? ধান কোথা থেকে আনলেন? ও, এটা কি ধান? এটা কি জাতের নাম কি? নামই বড়। হ্যাঁ হ্যাঁ, এটা তো সাদা সাদা চাউলই না? চাউল সাদা। গাঞ্জা ধানের কি কি এটা? গাঞ্জাটা মানে একদম লাল হয় তাই না? ও, এগুলা কি নিজেই খাবেন না? ধান, ও ক্ষেতের ভাগ। এ কি বাগের ভাগ। ওই পারে নিয়ে যাবেন? ওই পারে নিবেন নাকি? তো অনেক কষ্ট হবে তো। হ্যাঁ, তো এইটা নিয়ে এত দূর হাঁটা বালুর মধ্যে খুবই কঠিন। হ্যাঁ, না আসলেই কঠিন, খুবই কঠিন। এখান থেকে এটা নিয়ে 5-6 কিলোমিটার হাঁটা কঠিন। একটু জিরান, আমরা আবার উঠাই দিই। আচ্ছা আচ্ছা, টান টান, টানের পর টান। তাইলে আস্তে আস্তে চলে যান, আল্লাহ ভরসা। অনেক পথ হেঁটে অনেক পথ ঘুরে অবশেষে আমরা চর নেওয়াজির বসত বাড়ির পাশে। সামনে যে বাড়িঘরগুলো, এগুলোই হচ্ছে চর নেওয়াজির মূল জনপদ। এখান থেকেই শুরু। পাশে সবুজ ঘাস খাচ্ছে গরু, আর উপরে কালো মেঘ। তারই নিচে ছবির মতো সুন্দর এক জনপদ। নেই বড় কোনো গাছের অস্তিত্ব। ছোট ছোট গাছপালা, কলা গাছ, বিভিন্ন ধরনের সবজির মাচা, এই মিলেই সুন্দর এই চর। এককালে সমৃদ্ধ ছিল চর নেওয়াজি। ছিল বাজার, ছিল মাধ্যমিক বিদ্যালয়। চর নেওয়াজি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে হয়েছে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, জজ, নানা কিছু। কিন্তু ব্রহ্মপুত্রের ভয়াল গ্রাসে ভাঙনের শিকার হয়েছে চর নেওয়াজি। ভিটে মাটি ছেড়ে অনেকে যে যার মতো চলে গেছে। তবে আবারও জেগে উঠেছে চর নেওয়াজি। শুরু হয়েছে স্বল্প পরিসরে বসতি। একসময় সমৃদ্ধ ছিল এই জনপদ। এখানে ছিল বাজার, এখানে ছিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নদী ভাঙনের ভয়াল গ্রাসে সবই হারিয়েছে। তেমনি এক এই চরের বাসিন্দার সাথে আমরা কথা বলবো। ভাইজান, কেমন আছেন? আছি, ভালো আছি। একটা সময় তো আপনাদের বাড়িও এখানেই ছিল। হ্যাঁ, এখানেই ছিল, নদী ভাঙনের পরে চলে গেছেন। চলে গেছি আমরা। 88 বন্যায় এখানে আপনাদের জমি জমা এখনো তো এই চরেই। হ্যাঁ, এই যে এগুলো আমাদের জমি, এই যে মৌসুমী আপনাদের জমি। ধান। আপনাদের বাড়িটা কোথায় ছিল এখানে? আমাদের বাড়িতে বলো তো এই যে একটু পশ্চিম পাশে ছিল। একটু পশ্চিমে ছিল না? জি। এখন তো মাঝে মধ্যেই আসেন হ্যাঁ, জমি মাত্র জমা এই দেখতে। আসি, জমি জমা আছে, ফসল আছে। এই চরের মানুষ আসলে নদী ভাঙনের পরেও এখন কেমন আছে? আছে নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়েই, তারপরেও যতটুকু আছে ভালোই আছে। ভালোই আছে। কোথায় যাইতেছিলেন এখন? এখন এই যে ক্ষেত খোলা পরিদর্শন করতেছি। হঠাৎ করে আমাদের হাঁটার গতি বেড়ে গেল। সবসময় যেটি বলছিলাম, আকাশে কালো মেঘ, সেই সম্ভাবনাটাই সত্যি হলো। আমরা ভাবছিলাম হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে দেখুন, ক্যামেরার লেন্সে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হতে যাচ্ছে। আমরা তড়িঘড়ি করে যাচ্ছি সামনের কোনো এক বাড়িতে। সেখানে যেয়ে আমরা আশ্রয় নিব। দুর্গম এক চর, এখানে আসলে বাড়িঘর খুঁজে পাওয়াটাও বেশ দুষ্কর ব্যাপার। ছোট্ট একটা কুকুর ছানা, সেও বৃষ্টির আঁচ পেয়ে দৌড়ে তার বাড়ি যাচ্ছে। চারপাশে ভুট্টা ক্ষেত, মাঝখানে এক সরু মেঠু পথ। সেই পথ ধরেই আমাদের গন্তব্য সামনের কোনো এক বাড়িতে। আপাতত সেখানে আশ্রয় নিব, বৃষ্টি কমবে, তারপর আবারও আমরা ঘুরে ঘুরে দেখব এই চরটাকে। উপরে পাখি ডাকছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আমরা এসেছি এক চাচার বাড়িতে। আমরা এর আগে যখন এই চরে এসেছিলাম তখন ঠিক এই জায়গায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম।
চাচা এখন বাড়িতে নেই। চরের বেশিরভাগ বাড়ির মানুষেরাই এখন মাঠে বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ পেঁয়াজ উঠাচ্ছে, কেউ ভুট্টা, আবার কেউ বা বাদাম। কারোরই আসলে বাড়ি থাকার মতো সময় নেই। বাড়িঘর পড়ে আছে, গবাদি পশু। আর এই যে সামনে এগুলো হচ্ছে আসলে ভুট্টা ছাড়ানোর পর মাঝখানের যে অংশটুকু সেটি। এটাই হচ্ছে আসলে চরের বর্তমান অবস্থা। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।